এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2022 যে পরীক্ষা হয়েছিল, তো বিভিন্ন সেটের পরীক্ষা আরআরবি গ্রুপ ডি তার একটি সেটে যে ম্যাথগুলি এসেছে সেগুলি আজকে আমরা সলভ করব। এর আগে আমরা একাধিক ক্লাস করিয়েছি আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির উপর। যারা সেই ক্লাসগুলি সেগুলো দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টটা দেওয়া রয়েছে। তবে দেখো আজ ক্লাস কি কি অঙ্ক রয়েছে। এখানে প্রথম অঙ্ক যেটা রয়েছে সেটা পরিমিতির উপরে। একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2124 সমস্ত 4/7 সেন্টিমিটার স্কোয়ার। তবে বলছে সেই গোলকের ব্যাসার্ধ কত হবে। তাহলে গোলকের সংক্রান্ত অঙ্ক, মানে 3D ফিগারের অঙ্ক। তাহলে গোলকের আয়তন ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে ক্ষেত্রফলের তোমার ফর্মুলা জানতে হবে। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 4πr²। আর যদি বলতো গোলকের আয়তন দেওয়া থাকতো তখন আমরা ফর্মুলা ইউজ করতাম 4/3πr³। কিন্তু আমাকে এখন যেহেতু ক্ষেত্রফল দেওয়া রয়েছে তাই এই ফর্মুলাটাই আমাকে ইউজ করতে হবে। তাহলে 4 পাই এর মান আমরা জানি 22/7, 4πr²। এই যে আয়তনের ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া রয়েছে এত, আমি এটা ইকুয়াল টু আমি লিখতেই পারি এত। তাহলে এখান থেকে সমাধান করে আমাকে আর এর মানটা নির্ণয় করতে হবে। এই হলো অঙ্ক 4/7। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে ফিগারটা বড়, তোমাকে একটু এটাকে সিম্পলিফিকেশন করে নিতে হবে। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু r²। একে আমরা একটু সিম্পলিফিকেশন করি। তাহলে 4 7 28 8, হাতে হলো 2, 7 দোকানে 14 আর 2 16, 7 7 আর 1 8, 7 দোকানে 14। তাহলে 14868, এটা গুণ করে তারপর মাথাটা তো আমাকে যোগ করতে হবে লবটা। তাহলে এটার সাথে 4 যোগ করে দিই। তাহলে 8 4 12 2, 6 1 7। তাহলে এখানে থাকবে 148 আর নিচে বসবে 7। এই 7 আমরা কাটাকাটি করে দিলাম। এবার 11 দিয়ে কাটাকাটি করব। 11 দিয়ে যদি কাটাকাটি করি, 11 কে 11, 3 38, 3 এবং 33, 5 57, 5 55, হ্যাঁ যাচ্ছে। তাহলে 11 দোকানে 22, 11 কে 11, তাহলে 3 হলো। তাহলে 38, 3 11 33, 5 57, 5 11 55, 11 দোকানে 22, 4 দোকানে 8, 8 দিয়ে একবারে কাটাকাটি দিয়ে দেই। 8 কে 8, 5 13, তাহলে 55 হলো। তাহলে 6 8 48, 8 9 72। তাহলে আমরা আলটিমেটলি পেলাম r² ইজ ইকুয়াল টু 169। তাহলে এবং আর এর মান বের করতে গেলে রুট করতে হবে। তাহলে 169 যদি আমরা রুট করি তাহলে অ্যান্সার পাবো 13। আমাদের ব্যাসার্ধই বের করতে বলছে, তাহলে ব্যাসার্ধর মান হবে 30 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক বলছে এত এর লসাগু করো। 84 105 140। লসাগু করতে তো আমরা সবাই পারবো, কিন্তু এই টাইপের অঙ্ক দিলে তোমরা একটু অপশনের দিকে নজর রাখবে। যদি অপশনের সাহায্যে যদি আমরা ক্যালকুলেশন না করে করতে পারি তাহলে অঙ্কটা অনেক সহজেই হয়ে যাবে। তাহলে দেখো প্রথম অপশনে কি রয়েছে 120। তাহলে 120 এর সংখ্যাগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখি। এটা 84, এটা 105, এটা 140। প্রত্যেকটা সংখ্যায় 7 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। 7 বরং 84, 7 বরং 105, 7 কে 2 দিয়ে গুণ করলে 14 হয়। তার মানে প্রত্যেকটাই 7 দিয়ে ডিভিজিবল। তার মানে লসাগু যেটা বেরোবে সেটা অবশ্যই 7 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে প্রথমটাতে দেওয়া রয়েছে 120, 120 7 দিয়ে যায় না, তার মানে এটা আমাদের কোনো মতেই সম্ভব না। 240ও যায় না, 6 7 42 এটা যাচ্ছে। আর 360 এটা 7 দিয়ে ডিভিজিবল নয়, তাই এটাকে আমি ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে অ্যান্সার 420, অঙ্ক করার দরকার নেই। নেক্সট অঙ্ক, একজন বাবার বর্তমান বয়স তার 2 ছেলের বর্তমান বয়সের যোগফলের 1.5 গুণ। 6 বছর পর তার বয়সের সাথে তার ছেলেদের বয়সের যোগফলের অনুপাত 6:5। তবে বাবার বর্তমান বয়স কত এটা নির্ণয় করতে বলেছে। কন্ডিশন যেভাবে দিয়েছে আমাদের সেইভাবে এগোতে হবে। একজন বাবার বর্তমান বয়স, বাবার বয়স, তার 2 ছেলে সন 2 জন, কিন্তু সেটা তোমাকে মনে রাখতে হবে। বাবার বর্তমান বয়স 2 ছেলের বর্তমান বয়সের যোগফলের 1.5 গুণ। 1.5 গুণ মানে আমরা জানি 3/2। তাহলে 2 ছেলের বর্তমান বয়সের বলছি, আমি 2 ছেলের বর্তমান বয়স 2x ধরলাম। কেননা কি দেখো 2x ধরার ফলে ফ্র্যাকশন আসবে না। তাহলে বাবার বয়স কত হবে, 2 ছেলের বর্তমান যোগফলের 3/2, তাহলে 2x * 3/2, 2 আলটিমেটলি কাটাকাটি যাবে। তাহলে বাবার বয়স হবে 3x। যদি আমরা অনুপাত আকারে ভাবি তাহলে 3x = 3:2 অনুপাতে হবে। এই হলো লজিক। তারপরে প্রশ্নে বলেছে 6 বছর পরে তার বয়সের সাথে তার ছেলেদের বয়সের যোগফলের অনুপাত। তার মানে 6 বছর পরে, তার মানে বাবার সঙ্গে আমাকে 6 যোগ করতে হবে, 3x + 6।
ছেলেদের সঙ্গে যোগ করতে ছেলে কিন্তু এখানে সব ডাউট হয় যে ছেলে দুজন রয়েছে, 6 6 12 যোগ করে 6 যোগ করলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। যদি দুজন ছেলে 2x প্লাস 12, এখন তাদের অনুপাত দেওয়া রয়েছে কি ভালো করে লক্ষ্য করতে হবে, কার কার অনুপাত। অনেক সময় উল্টে দেওয়া থাকে, হয় ছেলেরটা আগে দেওয়া থাকবে বাবারটা পরে থাকবে, তোমাকে প্রশ্ন করে বুঝতে হবে, এখানে কোনো কনফিউশন হয়ে যায় পরীক্ষায়। 6 বছর পরে তার বয়সের সাথে তার ছেলেদের বয়স, তার বয়স বলতে বাবার বয়সের তারা হয়েছে, তার মানে ঠিক রয়েছে এটা 6 বাবার আর ছেলের হলো 5। এই যে কন্ডিশন থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি বলতে পারি 3x প্লাস 6, প্রথমে বাবারটা নিলাম আর নিচে হবে তার মানে ছেলেরটা 2x প্লাস 12 ইজ ইকুয়াল টু, তাহলে বাবার ক্ষেত্রে অনুপাত 6 আর ছেলের ক্ষেত্রে 5। এটা x এর মান বের করে দিই, তাহলে অঙ্ক শেষ। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি 6 5 3 5 15x, 5 6 30, 6 দোকানে 12x প্লাস 72 হবে এটা। তাহলে 15 12x গেলে আমার 3x আর 72 থেকে 30 যায় তাহলে হবে 42। প্রশ্নে কার মান বের করতে বলছে, বাবার বর্তমান বয়স কত, তাহলে বাবার বর্তমান বয়স আমাদের কত ছিল 3x, তাই 3x এর মানে বেরিয়ে গিয়েছে। আর তোমাকে ক্যালকুলেশন করে x এর মান বের করে টাইম নষ্ট করার দরকারই নেই। তাহলে 3x এর ভ্যালু 42 একবারে। ছেলেদের বয়স বের করলে আমরা x এর মান বের করে এই ইকুয়েশনে পুট করতাম 2x এর মধ্যে, আমরা ছেলেদের মান বয়সটা আমরা বের করে নিতে পারতাম। পরীক্ষায় যেভাবে অ্যান্সার দিবে আমাকে সেইভাবে এগোতে হবে। নেক্সট অঙ্ক, একজন অসৎ দোকানদার তার পণ্যগুলি ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে কিন্তু একটি ভুল ওজন ব্যবহার করে যার উপর 984 গ্রাম লেখা আছে কিন্তু আসলে অনেক কম ওজন হয়, ওই ভুল ওজন ব্যবহার করে দোকানদার আসলে 23% লাভ করেন। ব্যবহৃত ওজনের আসল পরিমাপ কত, মানে এটা ভুলেরটা দেওয়া রয়েছে, ঠকানো হয়েছে। তাহলে দোকানদার একটি ভুল ওজন ব্যবহার করে দোকানদার আসলে 23% লাভ করে। তার মানে যদি দাম থাকে 100 তাহলে সে নেই কত টাকা গেইন করবে, 23% লাভ, মানে 123 টাকা। তাহলে এটা প্রাইসের অনুপাত, ক্লিয়ার। তারপরে কি বলছে ভুল ওজন। আর দেখো এখান থেকে একটা কন্ডিশন তোমরা ভালো করে বুঝতে, যখন মানে কনজাম্পশনটা ফিক্স থাকবে, মানে তার কতটা ব্যবহার করব, আর প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি সব সময় ব্যস্ত সম্পর্ক হয়। মানে কি দাম বাড়লে আমরা জিনিস কি কিনবো, কম কিনবো, দাম কমলে বেশি কিনবো, এই সময় মনে রাখবে। তাহলে প্রাইসের সাথে কোয়ান্টিটির আমাদের ব্যস্ত সম্পর্ক, এটা যদি আমাদের প্রাইসের রেশিও হয় তাহলে কোয়ান্টিটি রেশিও নিশ্চয়ই উল্টে যাবে, তাহলে 123:100 হবে। এখন কি দেওয়া রয়েছে, ভুল ওজন ব্যবহার করে আমরা যেখানে অনুপাতটা পেলাম এই যে 123, এটা আসলে ভুল ওজনের অনুপাত। তাহলে আমাদের বের করতে হবে কোনটা, অরিজিনাল। অরিজিনাল মানে আমাদেরকে 100 এর ভ্যালু বের করতে হবে। তাহলে ভুলের মান আমাদের দেওয়া রয়েছে 984, তাহলে আমি বলতে পারি 123 এর ভ্যালু 984। এখন তুমি দেখো এটা একটা কত গুণ হলো, 8 গুণ, 3 8 24 4, 8 12 96 98, তাহলে 123 কে 8 দিয়ে গুণ করলে পাবে 984, তার মানে 100 কে 8 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার 800। তার মানে অপশন বি। নেক্সট অঙ্ক, বাবা মা এবং 2 সন্তান একটি পরিবারের গড় বয়স 26 বছর। যদি বাবা এবং সন্তানের বয়সের যোগফল 62 বছর হয় তাহলে মায়ের বয়স কত। তাহলে কতজন ব্যক্তি রয়েছে, বাবা মা এবং 2 সন্তান, আলটিমেটলি 1 2 4 জন। তাহলে 4 জনের গড় হলো 26, তাহলে টোটাল কত হবে 4 6 24 4, 4 দোকানে 8 আর 2 10, ক্লিয়ার। 4 জনের টোটাল বয়স। বাবা ও সন্তানদের বয়সের যোগফল দেওয়া রয়েছে 62। তাহলে এর থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কার মান পাবো, মার বয়সটা বের হয়ে যাবে। কেননা কি বাবা মা আর সন্তান সবার বয়সই উপরেরটা 104 টোটাল যোগফল, আর বাবা আর সন্তান, তাহলে বাকি পড়ে থাকবে কি, তাহলে মানে মা পড়ে থাকবে, তাহলে বিয়োগ করলে মায়ের মানটা বেরোবে, মার বয়স কত। নেক্সট অঙ্কটা সিম্পলিফিকেশন অঙ্ক, বদমাশ নিয়ম অনুযায়ী করবে। তাহলে 18 কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 2 হবে, ইনটু 9 - 7 করলে 2 মাইনাস 14, তাহলে 2 দোকানে 4 মাইনাস 10। সহজ অঙ্ক দিয়েছে। নেক্সট অঙ্ক, a প্লাস b ইকুয়াল টু 27, a b এর মান দেওয়া রয়েছে 140। আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে a কিউব প্লাস b কিউবের মান। তাহলে ফর্মুলার সাহায্যে করতে পারি, কিন্তু তোমরা ফর্মুলা করার আগে যদি একটু বেসিক সেন্স অ্যাপ্লাই করি, দেখো একটু এখানে ভ্যালু পুটিং যেটাকে বলা হয়, এর জায়গায় যদি আমরা মনে করো 20 বসাই,
বির জায়গায় আমরা যদি 7 বসাই, 20 আর 7 যোগ করলে 27 স্যাটিসফ্যাকশন করলে, কিন্তু একটাকে স্যাটিসফ্যাকশন করলে হবে না, কিন্তু দুটোকেই স্যাটিসফ্যাকশন করতে হবে। তাহলে এর জায়গায় আবার 20 বসাতে পারো, বির জায়গায় 7 বসাতে হলে 20 × 7 = 40। উল্টাভাবে বসালে হতে পারে, কারণ যোগ আর গুণে রয়েছে, একই অ্যান্সার আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে আমি ধরতে পারি, অ্যাজিউম করতে পারি এর মান 20 হবে আর বির মান কত হবে 7। কারণ কি, এর মান যদি 20 আর বির মানের সাথে দুটো ইকুয়েশনকেই স্যাটিসফ্যাকশন করছে। তারপরে এর মানটা এখানে বসিয়ে দেবো, আর পরেরটাতে বি এর মান বসিয়ে দিয়ে যেটা অ্যান্সার হবে সেটাই হবে অ্যান্সার। এটা হলো একটা প্রসিডিউর। আর আরেকটা প্রসিডিউর তোমরা ইউজ করতে পারো, সেটা হলো ফর্মুলা। তাহলে প্রথমে এটা অ্যান্সারটাকে আমি বের করে নিই, a কিউব প্লাস বি কিউব। তাহলে এর মান আমরা বের নিলাম কত 20, কারণ 20 দিলে স্যাটিসফ্যাকশন করে, আর বির জায়গায় 7 বসে স্যাটিসফ্যাকশন। তার মানে বলতে পারি এর মান 20, বির মান 7। আর অনেকে বলতে পারে বির মান 20 এর মান 7, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, অ্যান্সার বেরোবে 20, এটা কত 7। তাহলে 20 কিউব তাহলে কত হয়, 2 এর কিউব 8, যেহেতু কিউব রয়েছে 3টা শূন্য তোমাকে এখানে বসাতে হবে, আর 7 এর কিউব 343। তাহলে আমাদের অ্যান্সার হবে যোগ করলে 8343। এটা হলো একটা প্রসিডিউর। আর যদি মনে আমরা এরকম ভ্যালু পুটিং হচ্ছে না, তখন পরীক্ষার সময় কি করবে, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দাও, ঝামেলা শেষ। a কিউব b কিউবের ফর্মুলা a প্লাস b তার হোল কিউব মাইনাস a প্লাস কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে এখানে মান বসিয়ে দাও, অ্যান্সার বের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ক্যালকুলেশন বড় হবে, এটাতেই বর্তমানে বেস্ট, মানে টাইম কস্ট কম লাগবে। নেক্সট অঙ্ক, দুটি একই দৈর্ঘ্যের ট্রেন ইঞ্জিনে একই দিকে 18 কিলোমিটার/আওয়ার এবং 36 কিলোমিটার/আওয়ার গতিবেগে গেল। যদি দ্রুতগামী ইঞ্জিনের ধীরগতি ইঞ্জিনকে 8 সেকেন্ড অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের ইঞ্জিনের দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রথম ট্রেনের গতিবেগ দেওয়া রয়েছে 18 কিলোমিটার/আওয়ার, দ্বিতীয় ট্রেনের গতিবেগ দেওয়া রয়েছে 36 কিলোমিটার/আওয়ার। এই টাইপের অঙ্ক দিলে যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, দুটো জিনিসের খেয়াল রাখতে হবে, একটা ট্রেন কি একই দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে। কন্ডিশনের মধ্যে দেওয়া রয়েছে ট্রেন দুটি একই দিকে যাচ্ছে, তার মানে রিলেটিভ ভেলোসিটি কেস। আর একই দিকে যখন যাবে, তার মানে রিলেটিভ ভেলোসিটি কি করতে হবে, একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে, বিয়োগ করতে হয় একই দিকে গেলে। আর বিপরীত দিকে গেলে আমাদের যোগ করতে হবে। যেহেতু একই দিকে, রিলেটিভ ভেলোসিটি বের করার জন্য আমরা কি করব, বিয়োগ করব। একই দিকে গেলে বিয়োগ, আর বিপরীত দিকে গেলে যোগ। রিলেটিভ ভেলোসিটি কত হবে, 36 থেকে 18 বিয়োগ করে দাও, তাহলে 18 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? তাহলে কত সেকেন্ডে অতিক্রম করে, 8 সেকেন্ডে। তাহলে ট্রেনটি ইঞ্জিনের দৈর্ঘ্য কত? তাহলে দেখো, একটা ট্রেনকে যখন আরেকটা ট্রেন অতিক্রম করতে, আমরা দুটো ট্রেনের লেন্থ এখানে জুড়ে থাকবে, কারণ একটা ট্রেন আরেকটা ট্রেন অতিক্রম করলে কি করি, দুটো ট্রেনের লেন্থকে আমরা যোগ করে ক্যালকুলেশন করি। তাহলে এখান থেকে যে ডিসটেন্সটা বেরোবে আসছে, সেখানে দুটো ট্রেনের লেন্থ আমরা পাবো। তাহলে ডিসটেন্স বার করি, বা ট্রেনের লেন্থ যেটাই লেখো না কেন, ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড মানে রিলেটিভ ভেলোসিটি 18, আর টাইম আমাদের দেওয়া রয়েছে 8 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে গেল দুটি ট্রেনের দৈর্ঘ্য এত, একই দিকে গেল, একই দিকে গেলে আমরা বিয়োগ করে দিলাম, আর দুটোতে 8 সেকেন্ড অতিক্রম করে। তাহলে 18 ইন্টু কত, 8 সেকেন্ড। কিন্তু এটা তো কিলোমিটার/আওয়ারে রয়েছে, আমাকে আনতে হবে মিটার/সেকেন্ডে। তাহলে এই যে 18 কিলোমিটার/আওয়ার রয়েছে, একে মিটার/সেকেন্ডে নিয়ে আসো। 18, তাহলে বড়কে যদি আমরা ছোটতে বানাই, তাহলে হবে 5/18 দিয়ে গুণ হয়ে যাবে, ইন্টু কত 8। এটা কাটাকাটি গেল, 5 8 কত 40। তাহলে অ্যান্সার কিসে আনলাম, মিটার/সেকেন্ডে। যেহেতু কিলোমিটার/আওয়ার থেকে আমরা মিটার/সেকেন্ডে ট্রান্সফর্ম করে নিয়েছি, তাহলে আমাদের এখানে যে লেন্থ বেরোলো, লেন্থের একক কি, মিটার। তার মানে 40 মিটার আমাদের বেরোলো টোটাল। এখন অনেকের মনে বলছে 40 মিটার কি অ্যান্সার হবে না, কেননা কি, দুটো ট্রেনের লেন্থ সমান এবং একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে, আলটিমেটলি কিন্তু দুটো ট্রেনের লেন্থ জুড়ে রয়েছে, তার মানে 2d ইকুয়াল 40। তাহলে ট্রেনের লেন্থ তাহলে আমাদের কত হবে, 20। নেক্সট অঙ্ক, ভারত 2 বছরের জন্য সরল সুদে এত টাকা ধার নিয়ে যদি সময়ের শেষে তিনি এত টাকা সুদ পরিশোধ করেন, তাহলে সুদের হার কত? তাহলে i ইকুয়াল টু PTR/100। তাহলে i এর মান এখানে দেওয়া রয়েছে 2000, p এর মান 10000, T2R/100। তাহলে এখানে 3টা শূন্য, এইখানে 3টা শূন্য আমরা কাটাকাটি করে দিলাম, 2 দিয়ে কাটাকাটি, এখানে কটা ছিল 3টা শূন্য, এখানে 3টা। আচ্ছা, 3টে শূন্য কাটাকাটি 2 দিয়ে কাটাকাটি করে দাও, 5। তাহলে 5 দোকানে 10, একটা শূন্য 10। তাহলে আর এর মান আমরা পাবো 10%।
নেক্সট অঙ্ক, একটি ভগ্নাংশ লব হরের চেয়ে 1 কম। লব হরের চেয়ে 1 কম মানে লব তো আমরা জানি সাধারণত বড় হবে, আর হর কি হয়, ছোট হয়, এটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে লব হরের চেয়ে 1 কম গেল। লব মানে উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তাহলে লবের সাথে যদি লবের সাথে 6 যোগ করা হয়, লবের সঙ্গে যদি 6 যোগ করা হয় মানে উপরেরটার সঙ্গে যদি 6 যোগ করা হয়, তাহলে ভগ্নাংশটি আমরা পাই 5/4। এখন বলতে হবে সেই ভগ্নাংশটি কত ছিল সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে। এই টাইপের অঙ্ক করতে সবচেয়ে বেস্ট হলো অপশন টেস্ট করে নাও। প্রথমে দেখো প্লাস আর মাইনাস দেওয়া রয়েছে, তোমার মাইনাস একটু ঘাবড়া, মাইনাস নিয়ে কোনো টেনশন, মাইনাস তো সামনেই থাকবে, এমনি অঙ্ক করবো। প্রথমে আমি মনে কর প্রথম ভগ্নাংশটা নিলাম, মানে প্রথমটায় প্লাস গুলোকে নিয়ে টেস্ট করি। তাহলে কি আমাদের যদি প্লাসে বেরিয়ে যায় তাহলে মাইনাস গুলো টেস্ট করার দরকার নেই। প্রথমে দেওয়া রয়েছে কি 20/21, কি করতে বলছে, লবের সঙ্গে 6 যোগ করতে বলেছে, আচ্ছা করলাম। আবার একটা জিনিস দেখার ব্যাপার আছে, লব হলো হরের চেয়ে 1 কম, হ্যাঁ লব তো 20 ছোট আর হর বড় 1 21, কত বেশি, 1 এর বেশি, হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই। এখন লবের সঙ্গে 6 যোগ করতে বলেছে, করলাম। তাহলে হলো কি 20/20 আর 6 যোগ করলে 26 আর নিচে 21, কাটাকাটি তো যাচ্ছে না, তার মানে আমাদের হওয়া উচিত ছিল 5/4 কিন্তু আসছে 26/21, তার মানে এটা ক্যান্সেল আউট। এটা পরেরটা চেক করে নাও 19/20, লবের সাথে আমি কি যোগ করে 6, তাহলে 19 এর সঙ্গে 6 যোগ করলে আমরা কত পাবো 25, আর নিচে তো 20 থাকবে। এবার কাটাকুটি করে দেখো 5/4 আসে কিনা, 5×5 = 25, 4×5 = 20, 5/4 মিলে গেল, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। আরটা চেক করার দরকার নেই, এইভাবে তোমরা একবারে অঙ্ক করবে। নেক্সট অঙ্ক, 725 মিটার লম্বা একটি ট্রেন 235 মিটার লম্বা একটি সুড়ঙ্গ অতিক্রম করতে 48 সেকেন্ড সময় নেয়, তবে ট্রেনের গতিবেগ কত? তাহলে এত মিটার লম্বা একটি ট্রেন, এত মিটার সুড়ঙ্গ, যখন একটা ট্রেন একটা সুড়ঙ্গকে অতিক্রম করবে বা একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করবে, তাই ট্রেনের সঙ্গে সুড়ঙ্গের লেন্থ অথবা ব্রিজ কিংবা ট্রেনের সঙ্গে ব্রিজের লেন্থ যোগ করে তারপরে আমাকে গতিবেগ বের করতে হবে। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, তাহলে ট্রেন প্লাস সুড়ঙ্গের লেন্থটাকে জুড়ে নেব। তাহলে 5 যোগ করলে কত হয় 10, 3 2 5 একে 6, 7 2 9, 3 2 5 5 10, 3 2 5 একে 6 আর 7 2 9, 960, এই টোটাল লেন্থ পেয়ে গেলাম আমরা। আর গতিবেগ সময় কত 48, ডিস্টেন্স কে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে স্পিড, এটাই ট্রেনের গতিবেগ। কিন্তু আমাদের গতিবেগ কিসে আনলো, এটা মিটার পার সেকেন্ডে, আমাকে আনতে হবে কিলোমিটার পার আওয়ারে। তাহলে কাটাকাটি হলে কাটাকাটিটা করেই নিই আগে, 48 দোকানে 96, 20 মিটার পার সেকেন্ড। এখন মিটার পার সেকেন্ড থেকে আমাকে আসতে হবে কিলোমিটার পার আওয়ারে, তাহলে 20, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আনতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত কিলোমিটার পার আওয়ার। তাহলে 4×5 = 20, 4×8 = 72 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, যদি 380847985128 কে ভাগ করে প্রতি ক্ষেত্রেই একই ভাগশেষ 13 হয় এমন বৃহত্তম সংখ্যা x হয়, তাহলে x এর অঙ্কগুলির যোগফল কত? তার মানে আমাদের সংখ্যাটা তো বের করতে হবে, মানে এত এতকে ভাগ করলে যে আমরা সবচেয়ে বড় একটা সংখ্যা পাবো, যা দিয়ে যদি এত এত ভাগ করি প্রত্যেক ক্ষেত্রেই ভাগশেষটা 13 আসবে। এক নম্বর, সেই বড় সংখ্যাটা কিন্তু নির্ণয় করতে বলেনি, সেই বড় সংখ্যা যেটা পাবো সেই ডিজিট গুলোর সামনে আমাকে নির্ণয় করতে বলছে, এই হলো অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাকে কি করতে হবে, যেহেতু এত দিয়ে ভাগশেষ থাকে তাহলে একটা 13 বিয়োগ করে দিলে মেইন সংখ্যাটা নিশ্চয়ই ভাগ যাবে এটা দিয়ে, আর বৃহত্তম সংখ্যা বলেছে তার মধ্যে সেই বিয়োগ করার পর যে সংখ্যাগুলো পাবো এইচসিএফ করলেই আমাদের অ্যান্সার, মানে গসাগু করলেই। 38084798 আর আরেকটা আছে 5128, প্রত্যেকটা থেকে 13 আমরা বিয়োগ করে দিই, যেহেতু 13 ভাগশেষ থাকে মেইন সংখ্যাটা এসে যাবে, তাহলে এটা বিভাজ্য হবে। তাহলে 8 এর থেকে 3 বিয়োগ করলে আমাদের দাঁড়াবো 5, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 5115, এটা পরেরটা করে নাও। 8 এর থেকে 3 বিয়োগ করলে হয় আমাদের 5, 9 এর থেকে 1 বিয়োগ করলে হয় আমাদের 8, আর এখানে 47, এটা বিয়োগ করো। 8 এর থেকে 3 বিয়োগ করলে 5, 10 এর থেকে 1 বিয়োগ করলে 9, হাতে এলো 1, 8 এর থেকে 1 বিয়োগ করলে 7, এটা 3 3, 8 এর থেকে 3 বিয়োগ করলে 5, 1 9, ঠিক আছে। এবার আমাদের এই যে এইচসিএফ করতে হবে, তাহলে এইচসিএফ শুরু করে দাও। তাহলে 379 ভাগ প্রক্রিয়ায় করব আমরা, 3795, মাঝখানে দিতে হবে 4785, একবার 3795, 550, 18 থেকে 9 বিয়োগ করলে হয় 9, হাতের হলো 1, 17 থেকে 8 বিয়োগ করলে হবে আমাদের 9, ক্লিয়ার। আর
4 4 মিলে গেলে 0, 5 5 0, 18 থেকে 9 বিয়োগ করলে 9, আর 17 থেকে 8 বিয়োগ করলে 9, তারপরে 3 7 9 5। যদি 4 দিয়ে দেই 4 0 0, 4 নং 36 এর 6, তাহলে 36 39 বেশি হয়ে যাবে, তারপরে 3 বার যাবে, 3 দিয়ে দাও, 3 0 0, 3 নং 27 এর 7, 3 নং 27 আর 2 29, 5 5ই 9 থেকে 7 গেলে হবে 2, আর 17 থেকে 9 গেলে হবে 5 5ই 9 7 আর 2, 17 থেকে 9 গেলে 8, 3 3 নিয়ে গেল, তাহলে 825 990, একবার যাবে এটা, 5 5ই, আর 9 থেকে 3 বিয়োগ করলে 6, আর 9 থেকে 8 বিয়োগ করলে 1, আর এখানে 825 আবার নামবে, 3 5 5 25, 5 হ্যাঁ মিলে যাচ্ছে 5 দিয়ে, তার মানে 825। তাহলে আমাদের গসাগু কত বেরোলো 165, কিন্তু দুটো করলাম, আরেকটা টার্ম বাকি আছে, এখানে এটাও করতে হবে ভাগ, আবার গসাগু, এখানে যে অ্যান্সারটা বেরোবে সেটা দিয়ে আবার 5115, ক্লিয়ার। তাহলে 165 রয়েছে, 511, 3 দিয়ে দিলে 4 দিয়ে দিলে কত হয়, 4 5 20 0, 4 16 64 আর 2 68, 680, 4 5 20 0, 4 16 68, 6 দিয়ে যাচ্ছে না যে 4 দিয়ে, আর 3 দিয়ে দিই, তাহলে 3 5 15 5, হাতে হলো 1, 3 16 48, আর একে 49, 3 5 15 5, 49, তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো কত 6, হাতে হলো কত 1, 11 থেকে 10 বিয়োগ করলে 1, 165, তাহলে 165 কে 165 যাবেই একবারে, তাহলে গসাগু কত বেরালো 165। তাহলে আমাদের তো অ্যান্সার তো 165, কিন্তু এই যে 16 গুলো এই ডিজিট গুলোর সাম আমাকে আলটিমেটলি নির্ণয় করতে বলছে, 6 5 11 কে 12 হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করে এমন একটি ছেদকের একই দিকে অবস্থিত দুটি অন্তস্থ কোণের অনুপাত যদি 2:3 হয়, তবে দুটি কোণের মধ্যে বৃহত্তর কোণটি কত? দুটি সমান্তরাল সরলরেখা, এই যে আমরা ছেদক এটাকে বলা হয়, তাহলে এটা যেন একটা প্রপার্টি রয়েছে, এই যে বিপরীত পাশে কোণগুলো উৎপন্ন হয় এদেরকে বলা হয় একান্তর কোণ, এই নাম দিয়ে দিচ্ছি বুঝতে সুবিধা, 1 আর 2 হলো একে অপরের সাথে একান্তর কোণ, আর 3 আর 4 হলো পরস্পরের সাথে একান্তর কোণ, 1 আর 2 কোণের মান সমান, 3 আর 4 কোণের মান সমান, এদেরকে বলা হয় একান্তর কোণ। আশা করি বোঝা গেল। এবার একান্তর কোণ তো বুঝলাম, এর অনুরূপ কোণ ব্যাপারটা কি, একই পাশে যেটা থাকে সেটা হলো অনুরূপ কোণ, বিপরীত পাশে হলো একান্তর কোণ, এই যে 1 আর 2 এই কোণটাকে বলা হয় অনুরূপ কোণ, মানে অনুরূপ কোণগুলোর মান সমান হয়, একান্তর কোণগুলোর মান আবার সমান। তাহলে এই যে ভিতরের কোণ দেওয়া রয়েছে, মানে অনুরূপ কোণগুলোর মান দেওয়া রয়েছে, এটা এর ভ্যালু দেওয়া রয়েছে 2 আর এটা 3, যখন এরকম দুটো সমান্তরাল সরলরেখা এবং ছেদক থাকে, যে অনুরূপ কোণগুলো সৃষ্টি হয় তাদের যোগফল সবসময় মনে রাখবে তোমরা 180 ডিগ্রি হয়। তার মানে আমি বলতে পারি 2 + 3 মানে 5, 5 এর ভ্যালু 180, তাহলে 1 এর ভ্যালু আমরা পাবো 3 5 15, 3 30, 5 6 30, 36 ডিগ্রি। এখন বড়টা কত, তাহলে 3 এর মান বের করতে হবে, 3 6 18, 8, 3 3 9 কে 10, তাহলে 108 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত করা যায়? দ্বিঘাত সমীকরণ মানে কি, যে সমস্ত ইকুয়েশন স্ট্যান্ডার্ড ইকুয়েশন x² + bx + c = 0, যেখানে a not equal to 0, এই টাইপের ইকুয়েশনকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ, একচলক ঘাত বিশিষ্ট। এখন দেখতে হবে কোন সমীকরণটা এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাকে মেইনটেইন করে চলে, সেটাই হবে আমাদের অ্যান্সার, এই হলো লজিক। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমাকে একটা করে অপশন তোমাকে চেক করতে হবে এবং সিম্পলিস্ট ফর্মে নিয়ে আসতে হবে, তারপরে তোমাকে কিন্তু ডিসাইড করতে হবে। তাহলে প্রথমে মনে করো আমি অপশন ডি নিয়ে চেক করলাম, তাহলে অপশন ডি যদি চেক করি, দেখো একটু লক্ষ্য করবো, একটু মাইন্ডে ক্যালকুলেশন করবো, 3x আর x যদি যোগ করি তাহলে কত হবে 4x - 2, আর নিচে কি রয়েছে 1/x², একটু লক্ষ্য করে লসাগু করলে তো x² একটা উপর বা x² নিচেই থাকবে, হর যেহেতু রয়েছে, আবার কোনাকুনি আমাকে গুণ করতে হবে, আর কোনাকুনি যদি গুণ করি x এর সঙ্গে যদি x² গুণ করে একটা x³ আসবে, আর x³ থাকলে পরে তখন কোনো মতেই সেই সমীকরণটা একটা থাকে, সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না, তার মানে এটা আমাদের হবে না। আশা করি বোঝা গেল। নেক্সট ইকুয়েশন নিয়ে একটু ট্রাই করো, দেখো কি রয়েছে, a² + 2ab + b², গোটা তোমাকে করতে হবে না, একটু মাইন্ডে ক্যালকুলেশন করবে, 3/b। এবার কোনাকুনি একটু গুণ করতে হবে, যেহেতু কি সিম্পল ফর্মে আনতে হবে, তাহলে b যদি এই b এর সঙ্গে b² এর সঙ্গে b গুণ করে একটা b³ এসে যাচ্ছে, আর একটা b³ আসা মানে এর দ্বিঘাত সমীকরণ নয় এটা তখন,
এটাও ক্যান্সেল। শেষেরটা দেখো কি রয়েছে, এক্স কিউব 2x কিউব, এটা কিউব রয়েছে কিন্তু কিউব থাকলে আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে 3x, এই 2x কিউবটা যদি সমান সমান এসে তাহলে x কিউব হবে, x কিউব মাইনাস 4x স্কয়ার। তাহলে এই যে একটা সমীকরণ পেলাম, এই x এর সর্বোচ্চ ঘাত কত 3, কিন্তু সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে, তার মানে এটাও আমাদের দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে দ্বিঘাত সমীকরণ প্রথমটা ক্যালকুলেশন করলাম না আমি, দেখবে চেক করে এই ফর্মেশনে আসবে, x এর সর্বোচ্চ ঘাত 2 হবে। নেক্সট অঙ্ক, নিম্নলিখিত কোনটি একটি আদর্শ দ্বিঘাত সমীকরণে আকার প্রকাশ করা যেতে পারে, ঠিক একই টাইপের অঙ্ক, কোনটাকে যেতে পারে সেটা বলছে। তাহলে এখানে দেওয়া রয়েছে 2x স্কয়ার, এটা ফর্ম, একই রকম টাইপের অঙ্ক সিম্পলিফিকেশন করবো, তাহলে 2x প্লাস তার হোল স্কয়ারের ফর্মুলা পড়েছে, হোল স্কয়ার যদি করি তাহলে এখানে 4x স্কয়ার আসবে, ভালো করে লক্ষ্য করো, কারণ কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার এই দুটোকে গুণ করলে কত আসবে, 2 দুগুণে 4 4x স্কয়ার, আর দুই পাশে যদি 4x স্কয়ার আসছে আর কাটাকুটি চলে যাবে, তাহলে আলটিমেটলি এখানে দ্বিঘাত সমীকরণের জন্য x এর যে সর্বোচ্চ ঘাত 2 থাকা উচিত সেটা তো থাকবেই না, তার মানে এর অপশন হবে না। তারপরটা একটু চেক করো দেখি, x প্লাস 1 x প্লাস 2, তাই গুণ করলে পরে একটা তো x স্কয়ার টার্ম পাবোই, আর এই পাশেও একটা x স্কয়ার টার্ম রয়েছে, তার মানে দুটো দুপাশে কাটাকাটি যাবে, একটু লক্ষ্য করো, তার মানে কি x স্কয়ার টার্ম যখন থাকবে না তখন দ্বিঘাত সমীকরণ হবে না। এখন থার্ড সি নম্বর দিয়ে টেস্ট করছি, তাহলে 2x 1 কিউব, তাহলে a কিউবের যদি ফর্মুলা ফলাই তাহলে a b হোল কিউব, তাহলে 8x কিউব বলে একটা টার্ম আসবে, আর নেক্সটে দেখো সমানুপাতিক কোনো x কিউব ওয়ালা টার্ম নেই, তার মানে একটা যখন কিউব এসে যাচ্ছে তার মানে এটা কোনো মতেই আমরা বলতে পারবো না দ্বিঘাত সমীকরণ, তার মানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি। এখানে দেওয়া রয়েছে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4, আর এখানে একটা রুট দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে মাইনাস 2x প্লাস 5, এটাকে আমি ওই পাশে লিখে দিচ্ছি, সমান সমান ফিরে গেলে প্লাস হয়, এবার চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এই যে এখন উভয় পাশে বর্গ করে দাও, তাহলে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 4, তাহলে এর বর্গ করলে হবে 2x মাইনাস 5 তার হোল স্কয়ার। এবার লক্ষ্য করো 2x কে যদি স্কয়ার হলে 4x স্কয়ার আসবে, আর এখানে 2x স্কয়ার x স্কয়ার টার্মটা পড়েই থাকবে ইকুয়েশনের মধ্যে, তার মানে এটি চলো দ্বিঘাত সমীকরণ। 5 সেমি এবং 12 সেমি দৈর্ঘ্যের কর্ণ বিশিষ্ট একটি রম্বসের পরিসীমা কত? তাই একটা রম্বস আমরা অঙ্কন করি, রম্বসের ক্ষেত্রে কি হয়, রম্বস আর বর্গক্ষেত্র সেম, কিন্তু পার্থক্য একটাই, রম্বসের কোনো কোণই 90 ডিগ্রি নয়, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে রম্বসের একটা প্রপার্টি কি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুভাগে ভাগ করে, তার মানে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 আর অপর কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 12, তাহলে 12টাকে সমান দুই ভাগে ভাগ হবে, তাহলে এটাও 6 পরেরটা কত আছে 5, তাহলে 5/2 হবে এক পোর্শন, মানে ও বি এটা হলো 5, তাহলে বিসি হবে 5/2 আর বিসিও 5/2, এই যে এটাই আমি বলতে চাইছি, উপরটাও ঠিক সমান দুই ভাগে ভাগ হলো, ক্লিয়ার। এখান থেকে আমাকে বের করতে রম্বসের পরিসীমা, তাহলে রম্বসের পরিসীমার ফর্মুলা যা বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা তাই, কারণ কি পরিসীমা মানে চারটা বাহুর যোগফল, আর রম্বসের চারটা বাহু সমান, বর্গক্ষেত্র চারটা বাহু সমান, তাহলে রম্বসের পরিসীমা হবে আমাদের 4, তার মানে এর মানটা মানে রম্বসের বাহুর দৈর্ঘ্যের মানটা আমাকে বের করতে হবে, তার একটু ভালো করে লক্ষ্য, আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, এটাও মনে রাখা দরকার। যদি আমার রম্বস হয় তার মানে উপরে বাহুটাকে 6, এটা 6, আর এটা হলো আমাদের 5/2, এই পাশেরটা 5/2, তাহলে আমাদের অতিভুজের মানটা বের করবে 90 ডিগ্রি, রম্বসের কর্ণদ্বয় পরস্পর 90 ডিগ্রি কোণে ছেদ করে, তাহলে অতিভুজের মানটা যদি বের করি সেটাই হলো কি রম্বসের বাহু, সেটা যেটা বেরো সেটা 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে অতিভুজের মানটা বের করলেই হবে √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব আমাদের কত 6, তাহলে 6 স্কয়ার 36, আর ভূমি স্কয়ার হলো আমাদের 5/2, তাহলে 25/4, ক্লিয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 36, আর 25/4 কে যদি করি 6.25, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 42.25, এটা অ্যাপ্রক্সিমেট ফিগার যদি আমরা করি তাহলে 42 কত 6 এর নিয়ারেস্ট, তাই 6 6 36, তাহলে 6.5, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম 6.5। এখন পরিসীমা বের করতে বলছে, পরিসীমার ফর্মুলা কি, বর্গক্ষেত্রের পরিসীমা যাবো, রম্বসের পরিসীমাও তাই, তাহলে 4 ইনটু বাহু, তাহলে বাহুর মান আমাদের 6.5, তাকে 4 দিয়ে আমাকে গুণ করতে হবে, 4 5 20 0, 4 6 24 আর 2 26, তাহলে 26.0 মানে 26 সেন্টিমিটার, এটাই হবে পরিসীমা। নেক্সট সিম্পলিফিকেশনে করতে হবে, 125 কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 5, 5 6 30, প্লাস 8 থেকে 2 বিয়োগ করলে 6,
6 3 কত 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, তার মানে 33 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, ত্রিকোণমিতির সাইন 16 ডিগ্রি বাই কস 74 ডিগ্রি প্লাস tan 14 ডিগ্রি বাই কট 76 ডিগ্রি। এইখানে যেন আমরা পূরক কোণের কনসেপ্ট ইউজ করব। পূরক কোণ মানে কি, দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন একটাকে একটা বলি পূরক কোণ। দেখো 74 আর 16 যোগ করলে হয় 90 ডিগ্রি, তাই জন্য এই কোণ দুটো একে অপরের পূরক কোণ। তাহলে পূরক কোণের ফর্মুলা ত্রিকোণমিতিতে কিভাবে কাজ করে, যেমন sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি cos থিটা, এই লজিকে কাজ করবে। tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে দেখো sin 16 আর cot 74 রয়েছে, তাহলে উপরেরটাকে আমি ফিক্স রাখলাম sin 16, আর 74 এর সঙ্গে কত যোগ করলে 90 ডিগ্রি হয়, 16 যোগ করলে, তাই জন্য আমি sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos 90 ডিগ্রি থিটার জায়গায় আমি লিখতে পারি sin থিটা মানে sin 16 ডিগ্রি। এই হলো কনসেপ্ট পূরক কোণ, এই ফর্মুলা দিয়ে হলো। মধ্যে কথা আমরা 91 থেকে 74 বিয়োগ করে দেবে 16 আর cosটা sin। একই রকম ভাবে উপরে tan রয়েছে, নিচেরটা তাহলে দেখো 76 এর সঙ্গে 74 যোগ করলে 90 ডিগ্রি, তাহলে cot 76 জায়গায় আমি লিখতে পারি tan 14 ডিগ্রি। এটা কাটাকাটি যাবে 1, এটা কাটাকাটি গেলে 1, আলটিমেটলি অ্যান্সার 2। এটা খুব ভালো অঙ্ক। রামু তার আয়ের 72% ব্যয় করে, তার আয় 12% বৃদ্ধি পেলে সে তার ব্যয় 5% বৃদ্ধি করলো। যদি রামু আগে y টাকা সঞ্চয় করতো, বৃদ্ধির পরে সে এখন x টাকা সঞ্চয় করে, তাহলে এত এর মান কত? তাহলে রামু তার আয়ের, রামুর ইনকাম আমরা জানি না, আমি ইনকাম ধরে নিলাম 100 গেল 72%, তার আয়ের 72% ব্যয় করে, তাহলে এক্সপেন্ডিচার হবে 72, সেভিং হবে 100 থেকে 72 বিয়োগ করে দাও, তাহলে 20, যেহেতু ইনকামের থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলে আমরা সেভিং পাই গেল। নেক্সট কন্ডিশনে কি বলছে, তার আয় 12% বৃদ্ধি করা, তাহলে এখন আয় নিউ আয় কত হবে 112, এটা নিউ ইনকাম। এখন তারপরে কি বলছে, তার ব্যয় 5% কি বৃদ্ধি করা হলো, তাহলে 72 এর 5% করলে আমরা কত পাবো, 5 দোকানে 10, 5 7 35 একে 36, নিচে 100 মানে 3.60, মানে এত টাকা বাড়ানো হলো 3.60। তাহলে ব্যয় এক্সপেন্ডিচার যদি এত বৃদ্ধি পায় আলটিমেটলি কত হবে, এটা বৃদ্ধি হলো টোটাল কত, তাহলে বৃদ্ধি পেয়ে কত, তাহলে 75.60। তাহলে সেভিং কত, তার মানে ইনকামের থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করতে হবে, এটা আমাদের নিউ সেভিং বাড়াবে এখন, তাহলে 0 0 দিয়ে নাও। 0 0, 10 এর থেকে 6 বিয়োগ করলে 4, হাতে হলো 1, 12 থেকে 6 বিয়োগ করলে 6, 11 থেকে 8 বিয়োগ করলে 3, মানে 36.40, 36.40, এটা আমাদের নিউ সেভিং। এখন বলছে এই অঙ্কটাই আসলে বলছে, তার বলছে y টাকা সঞ্চয় করে, পরে কি x টাকা সঞ্চয়, তাহলে কি কতটা বাড়লো সেটাই আলটিমেটলি আমাকে বের করতে বলছে। তাহলে বাড়লো কতটা, 28 থেকে সেভিং বৃদ্ধি পেয়ে হলো কি 36.40, তার মানে 8.40 বৃদ্ধি পেলো। কত ছিল ইনিশিয়াল 28, এই যে কতটা বাড়লো সেটার জন্য বিয়োগ করলাম, আর নিচে এই যে ইনিশিয়ালটা নিচে 28 ইন্টু 100, তাহলে এই দশমিক উঠে যাবে আর এখানে 100, কাটাকাটি করলে 30, তাহলে 30% হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে দেওয়া রয়েছে 2.46, এটাকে আমি যদি a ধরি এটাকে a হবে, তাহলে এটাকে b ধরলে এটা b, তার মানে দেখো a এটা b, তাহলে আলটিমেটলি আমি এখান থেকে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে কি রয়েছে a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে থাকবে কি a মাইনাস b, তাহলে এটা আউট হয়ে গেল, পরে থাকবে কি a প্লাস b, মানে দুটো যোগ করলেই আমাদের অ্যান্সার। তাহলে 2.46 আর 1.46 যোগ করতে হবে, যোগ করলে আমরা পাবো 3, 6 6 12, 4 4 9, 2 1 3, 3.92। একে ফ্র্যাকশন ফর্মে নিয়ে আসি, ভগ্নাংশ ফর্মে, তার মানে 392/100। নেক্সট অঙ্ক, ভারতে একটি নির্দিষ্ট রাজ্যে এত সময় খাদ্যশস্য উৎপাদনের টন এককে দেখানো হয়েছে, টেবিলটি পর্যবেক্ষণ করে এবং প্রশ্নের উত্তর দিন। 2018 সনে ধান আর সিম এর মোট উৎপাদন 2020 সনে ধান ও সিমের মোট উৎপাদনের পায় কত সনে, তাই 2018 সনে আমাকে ধান আর সিম দেখতে হবে,
2018 সনের। ধান আর সিম, ধানেরটা দেখো 2018 সনে, এই যে ধান রয়েছে 580 আর সিম রয়েছে 300, তাহলে আলটিমেট টোটাল কত হলো? 503, 800, 880। আর কোন সন দেখতে বলেছে? 2020 সন, যে 2020। এই ধান আর সিমি বলেছে 600, 300, 900। এখন প্রশ্নে বলছে কি 2020 সালে ধান ও সিমের মোট উৎপাদনের কত শতাংশ? 2020 সালের যেটাকে র আছে সেটাকে নিচে দিতে বলছে, 20 সালের সাপেক্ষে কত, 2018 কত পার্সেন্ট, এইটাই ইন্টু 100। এবার কাটাকাটি করে দাও। 9 নং কত? 81, 81 থেকে যদি একে যে 70, তাহলে 7 নং 63, 97 পয়েন্ট সামথিং, তার মানে অপশন ডি। নেক্সট অঙ্ক, লক্ষণ ও ভরত যথাক্রমে এত টাকা ও এত টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেন, বার্ষিক লাভ এত হলে তাদের লাভ্যাংশ, ভরতের লাভ্যাংশের পরিমাণ কত? তাহলে লক্ষণ কত টাকা দিয়ে ফিল্ডে নেমেছিল? 38,000 টাকা। 3টা শূন্য অলরেডি কেটে দিলাম আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য, 48 আর ভরতের 72। তাহলে যেহেতু প্রত্যেকের টাকা সমান সময়ের জন্য নিয়োজিত হয়েছিল, তার মানে তাদের মূলধনের অ্যামাউন্টটা যদি প্রফিটের অনুপাতে বণ্টিত হবে, যেহেতু সমান সময়ের জন্য বিয়োজিত হয়েছে। তাহলে এটা যদি করি আমরা কাটাকাটি, 4 বারং 48, 6 বারং 72, 2 এটা হবে 3। তাহলে বার্ষিক লাভ 6530, মানে এই দুটো যোগফল দেওয়া রয়েছে 6, 3 2 কত? 5, 5-এর ভ্যালু 6530, এই যে টোটাল লাভ। তাহলে 1-এর ভ্যালু আমরা পাবো 5 থেকে করি 5 × 13 65, 5 × 5 1, 3 5 15, 0 6। ক্লিয়ার? তারপরে কার মান বের করতে হবে? ভরতের লভ্যাংশ কত? তাহলে 3-এর ভ্যালু আমাকে বের করতে হবে। এই যে ভরতের ক্ষেত্রে কত? 3, 3 6 18, 1 3 13 39, তাহলে 3918 হবে সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, প্রদত্ত বৃত্তচিত্রটি নির্দিষ্ট বছরে এবিসির বিভিন্ন ক্ষেত্রে বার্ষিক ব্যয় কেন্দ্রীয় কোণের আকারে দেখানো হচ্ছে, বৃত্তচিত্রটি পর্যবেক্ষণ করুন ও প্রশ্নের উত্তর দিন। তাহলে প্রশ্নে বলেছে যদি কোনো বছর শিল্প ও পরিবহনের খাতে ব্যয় করা হয় $10 মিলিয়ন, তুমি দেখতে শিল্প আর পরিবহন খাত কোনটা? শিল্প আর পরিবহন, পরিবহন মানে ট্রান্সপোর্টেশন হবে, এই যে ট্রান্সপোর্টেশনের কোঠা, এটা 55 ডিগ্রি কিন্তু পার্সেন্টেজ নেই, এই যে ক্লিয়ার। আর শিল্পর ক্ষেত্রে ইন্ডাস্ট্রি, এই যে এটা হবে ইন্ডাস্ট্রি 62%, মানে এই কোঠাটা হলো 62% না ডিগ্রি, ক্লিয়ার। এত কি বলছে? $10 মিলিয়ন এত টোটালটা, তাহলে টোটালটার মোট ব্যয় কত? তাহলে যদি টোটালটা ডিগ্রি এককে কত হয়, ডিগ্রিতে টোটালটা আমরা বের করে নিই। 5 2 কত? 7, 6 5 কত? 11, তাহলে 117 ডিগ্রির ভ্যালু হলো $10 মিলিয়ন। $10 মিলিয়ন। আমাকে বলছে গোটাটার ব্যয় কত? তাহলে গোটা মানে কি? একটা বৃত্তের ভেতরে টোটাল কোণ কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি ভ্যালু বের করলে আমাদের টোটালটা কত হবে সেটাই বের হবে, এই হলো অঙ্ক। তাহলে 117 ডিগ্রি ভ্যালু হলো $10 মিলিয়ন, তাহলে 1 ডিগ্রির ভ্যালু হবে 10/117 মিলিয়ন। তাহলে 360 ডিগ্রির মান বের করব, তাহলে ওভারঅল টোটালটা হবে, যেহেতু সবগুলো কোণ যোগ করে 60 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ 360 ডিগ্রি। এবার কাটাকাটি করো, 9 দিয়ে 1 2 7 2 9, 9 9 2 27, 3 9 27, 9 দিয়ে কাটাকাটি করলে 40। তাহলে এখানে আলটিমেটলি কত পেলাম? এখানে শূন্য রয়েছে, তাহলে 400, নিচে কত? 13, তাহলে 3 13 39, 1 30 13, তাহলে 3 13 39, 1 33, মানে 31 বা 30 এভাবে জানতে পারো। 30 পয়েন্ট সামথিং মধ্যে কত অ্যান্সার আসবে বোঝা যাচ্ছে। 3 13 39 এটা শূন্য, তাহলে 30 পয়েন্ট সামথিং, 30 পয়েন্ট সামথিং তো কোনটা নিয়ারেস্ট নেই, একমাত্র কি একটাই আছে 30.8, অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করব। আজকে ক্লাসে এই 23খানে অঙ্ক রয়েছে, এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক, আরআরবি গ্রুপ ডিতে আমরা এগুলো সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলো শেয়ার করে দাও, সকলেই এই ক্লাসগুলো থেকে উপকৃত হবে। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।